সাহেলা বেগম সকালে উঠে ফ্রেশ হয়ে সকলকে ডাকতে শুরু করে। তার স্বামী আনিস রহমানকে ডেকে দেয়। সাহেলা বেগম তার মেয়ে তিশা আর লিয়াকে ডাকতে তাদের রুমে যায়। তিশা অনার্সে দ্বিতীয় বর্ষে আর লিয়া দশম শ্রেণীতে পড়ে। আনিস রহমান একজন স্কুলের শিক্ষক, লিয়া ওর বাবার স্কুলেই পড়ে। সাহেলা বেগম দরজায় নক করে। তিশা ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। সাহেলা বেগমকে দেখে খুব বিরক্তিকরের সাথে তাকায়। মা, উঠে পড়ো, সকাল সকাল উঠলে দেখবে তোমার সারা দিন ভালোভাবে কাটবে। হয়েছে ভাষণ দেওয়া, এবার চলে যান। আপনাকে কতবার বলবো, সকালে আপনার এই মুখটা দেখতে আমাদের ভালো লাগে না, আপনি দেখাবেন না, তারপরও আপনি কেন বারবার আসেন? আর হ্যাঁ, লিয়াকে ডাকবেন না, লিয়া সারা রাত জেগে বই পড়েছে, এখন একটু ঘুমাচ্ছে। তিশা সাহেলা বেগমের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। সাহেলা বেগম চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছে কিচেনে চলে যায়। তিশা আর লিয়ার আসল মা সাহেলা বেগম না, সাহেলা বেগম তাদের সৎ মা। তিশা আর লিয়ার মা মানে আনিস রহমানের প্রথম স্ত্রী নিশা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন লিয়ার বয়স ছিল 5 বছর আর তিশার বয়স 10 বছর। আনিস রহমান তাদের দেখাশোনার জন্য বোনেদের পরামর্শে আবারও বিয়ে করেন, কিন্তু বিয়ের পর থেকে তিশা বা লিয়া কেউ তাকে মা বলে মানে না। আনিস রহমানের সাথে সাহেলা বেগম কলেজ জীবনে একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু সাহেলার বাবা গরিব হওয়ার নিশার সাথে আনিস রহমানের বিয়ে হয়। আনিস রহমান মধ্যবিত্ত হলেও নিশার পরিবার খুব ধনী। নিশার সাথে বিয়ে হলে নিশার বাবা আনিস রহমানকে একটা কোম্পানির এমডি করে দেয়। আনিস রহমান একসময় নিশাকেও মেনে নেয় আর তাদের কোল জুড়ে আসে তিশা আর লিয়া। সুখে চলছিল তাদের দিন। একদিন নিশা ওর বাবার বাড়িতে যাওয়ার পথে গাড়ি ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে। লিয়া সেদিন ওর মায়ের সাথে ছিল আর তিশা বাড়িতে ওর দাদু দাদির কাছে ছিল। আনিস ছিল অফিসে। নিশা নিজের মেয়েকে বাঁচাতে গাড়ির ওপর দরজা খুলে একটা তুলোর ভ্যান দাঁড়িয়েছিল, নিশা সেখানে লিয়াকে ছুঁড়ে দেয়। লিয়া ভাগ্যক্রমে ভ্যানের ওপর গিয়ে পড়ে বেঁচে যায়, কিন্তু ভ্যানের ওপর একটা রড লেগে লিয়ার মাথায় আঘাত লাগে। নিশা বাঁচেনি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়। সাহেলা বেগমকে বিয়ে করলে নিশার বাবা আনিস রহমানকে কোম্পানি থেকে বের করে দেয়। নিশা আর ঈশা 2 বোন ছিল, নিশা ছোট। নিশা মারা যাওয়ার পর তিশা আর লিয়াকে ওদের নানা নানি নিয়ে যেতে চাইলে আনিস রহমান যেতে দেয় না। যাই হোক, সাহেলা বেগম তিশা আর লিয়াকে নিজের সন্তান মনে করে হাজার অপমান সহ্য করেও ওদের ভালোবাসে। সাহেলা বেগম চা বানিয়ে আনিস রহমানকে দেয়। আনিস রহমান মুচকি হেসে চা হাতে নেয়। তিশা, লিয়া ওরা উঠেছে? না, রাত জেগে বই পড়েছে তো তাই। ও শোনো, আজ আমার বোনেরা আসবে। আনিস রহমানের কথা শুনে সাহেলা বেগমের মুখ শুকিয়ে গেল, কারণ তিশার ফুপিরা সাহেলার বিরুদ্ধে তিশা আর লিয়াকে ভড়কে দেয়। আনিস রহমানের বোনেরা চেয়েছিল আনিস রহমানের বিয়ে তাদের পছন্দের মেয়ের সাথে হোক, কিন্তু আনিস রহমান সাহেলাকে বিয়ে করে। প্রতিবার এসে তিশা আর লিয়াকে খ্যাপাবে। না জানি এবার কি করে। লিয়ার ঘুম ভাঙে ফোনের রিংটনে। লিয়া দেখে তিশার ফোন বাজছে। আপনি, তোর ফোন। আমি ওয়াশরুমে, তুই ফোনটা ধর। লিয়া ফোন হাতে নিয়ে দেখে ওর নানা ভাইয়ের নাম্বার। নানা ভাই, কেমন আছো? ভালো নানু ভাই, তুমি কেমন আছো? আর তোমার তিশা আপু কেমন আছে? কিভাবে ভালো থাকবো নানা ভাই, মা ছাড়া কেউ কি ভালো থাকে? ওই ডাইনিটা খুব খারাপ, বাবাকে পর্যন্ত হাত করে রেখেছে। আমি বুঝতে পারছি তোমরা কি কষ্টে আছো ওখানে, কিন্তু নানা ভাই, তোমার বয়স 18 না হলে আমরা তোমাদের ওখান থেকে আনতে পারবো না, এটা আদালতের রায়। তোমার জন্য তিশাকেও আনতে পারছি না। তার মানে আরো 3 বছর? নানা ভাই, আমার এখানে দম বন্ধ হয়ে আসে, তুমি প্লিজ নিয়ে যাও। নানিমা কোথায়? তুমি নানিমাকে ফোন দাও। নানা ভাই, কেঁদো না, আমি তোমাদের ঠিক সময় নিয়ে আসবো। লিয়া কোনো কথা না শুনে কেঁদেই যাচ্ছে। তিশা লিয়ার কান্নার শব্দ শুনে তাড়াতাড়ি রুমে আসে। লিয়াকে তিশা বুকে জড়িয়ে নেয়। লিয়া, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? দেখো না আপনি, নানা ভাই বলছে আমাদের এখানে আরো 3 বছর থাকতে হবে। 3 বছর দেখতে দেখতে কেটে যাবে। ফোনটা আমার হাতে দাও। তিশা ফোন কানে নেয়। তিশা, লিয়ার খেয়াল রেখো, তার সাথে তোমারও। সৎ মা কখনো ভালো হয় না। লিয়াকে বলো ওর স্কুলে চকলেট বক্স আমি পাঠিয়ে দেব। ওকে নানা ভাই, এখন রাখছি। লিয়া, তোর জন্য নানা ভাই চকলেট পাঠাবে। সত্যি? তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে স্কুলে দিয়ে আমি ভার্সিটি যাব।
আপনি, তুমি তো আমাকে প্রতিদিন রেডি করিয়ে দাও, আজ দেবে না? ওরে ফাজিল, এত কথা বলতে পারিস? চল রেডি করিয়ে দিচ্ছি। আমি তোকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেব না। লিয়া আর তিশা দুজনই খুব সুন্দর। তিশার চুল কোমর পর্যন্ত হলেও লিয়ার চুল পা পর্যন্ত। লিয়া একা চুল বাঁধতে পারে না, তাই তিশাই বেঁধে দেয়। তিশা লিয়াকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে ডাইনিং টেবিলে নিয়ে যায় নাস্তা করাতে। জরি, নাস্তা নিয়ে আসো, আমাদের দেরি হচ্ছে। আনিস রহমানও এসে বসে আছে চেয়ারে। লিয়াকে আমি আজ স্কুলে নিয়ে যাব, তিশা তুমি ভার্সিটি যাও। লিয়া ভয়ে তিশার হাত চেপে ধরে। না, আমি যাব না তোমার সাথে। ফুপি বলেছে তুমি আর এই ডাইনিটা মেলে আমাকে মেরে ফেলবে। আপনি, আমি যাব না। সাহেলা বেগম বলে, মামনি, আমরা তোমার বাবা মা, আমরা তোমাদের কেন মারবো? আপনি আমার মা নন, আপনি একটা ডাইনি, আমার বাবাকে বশ করে রেখেছেন। লিয়া, সাবধানে কথা বলো, ও তোমার মা। আমি মানি না ওনাকে, আমার মা বেঁচে। আপনি, মাথায় ব্যথা করছে। বাবা, তোমাকে কতবার বলবো, মায়ের অ্যাক্সিডেন্টের সময় ও মাথায় যে আঘাত পেয়েছিল সেটা এখনো ভালোভাবে সারেনি, তবুও কেন ওকে বকো? তিশা লিয়াকে ওষুধ খাইয়ে, কিছু খেয়ে যাও, আমি তোমাদের জন্য আলুর পরোটা বানিয়েছি। কোনো দিনও আমরা আপনার হাতের রান্না খাবো না। প্রথমে বাবাকে দিয়ে লিয়াকে অসুস্থ করলেন, এখন খাবারের সাথে বিষ মিশিয়ে আমাদের মারতে চান। আপনি আপনার লিমিট ক্রস করবেন না, ভুলে যাবেন না যে আপনি আমাদের মা নন। লিয়া আর আমি বাইরে থেকে খেয়ে নেব। লিয়া, তুই ঠিক আছিস? হ্যাঁ আপনি, আমাকে স্কুলে যেতে হবে, সামনে পরীক্ষা। তিশা লিয়াকে নিয়ে চলে যায়। ওদের কথাই কিছু মনে করো না, ওরা ছোট। তুমি কি গো, ওরা আমার মেয়ে, ওরা না মানলেও আমি মানি। আমার লিয়ার জন্য চিন্তা হচ্ছে, ওর মাথা ব্যথা বেড়ে গেলে সমস্যা হবে। তুমি তাড়াতাড়ি স্কুলে যাও। আমি লিয়ার টিফিন দিয়ে দিচ্ছি, ওকে দিও, বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে পড়বে। তিশা ওর নানা ভাইকে ফোন করে সব বলে। ওর নানা ভাই লিয়াকে নিয়ে হাসপাতালে যেতে বলে। তিশা লিয়াকে নিয়ে হাসপাতালে গেলে ওর নানা ভাই আসে। ডক্টর কিছু পরীক্ষা করে রিপোর্ট থেকে বলল, তাতে তিশা আর ওর নানা ভাইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। ডাক্তার বলল, লিয়ার মাথায় রক্ত চলাচল ভালোভাবে করতে পারছে না, শিরাগুলো অনেক সরু হয়ে গেছে। তাছাড়া মাথার অপারেশন না করলে হয়তো লিয়া আর বাঁচবে না। তিশা কাঁদতে শুরু করে। তিশা বলে, নানা ভাই, আমরা কার কি ক্ষতি করেছি যে এত বড় শাস্তি আমাদের দিচ্ছে ভাগ্য? তিশা, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ডক্টর, অপারেশন কবে করাতে হবে? ও ছোট, তাই এখন অপারেশন না, ওর এখন 20 বছর মানে 5 বছর পর করতে হবে। তবে সেই অপারেশনটা সিঙ্গাপুরে করতে হবে, অনেক ব্যয়বহুল। আমার নাতনির জন্য দরকার পড়লে সব কিছু বিক্রি করে দেব। এখন আমরা কি করব? আমি ওষুধ দিচ্ছি, ঠিক মতন খাওয়াবেন, আর ডিপ্রেশনের মধ্যে কখনো রাখবেন না, সবসময় হাসি খুশি রাখবেন। নানা ভাই, লিয়া তো ওই বাড়িতে থাকতেই চায় না, কিভাবে 3 বছর ওকে নিয়ে থাকবো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। লিয়াকে এসব কিছু বলবে না এখন, আমি আনিসের সাথে কথা বলি, যদি তোমাদের আমাদের কাছে থাকতে দেয়। না নানা ভাই, তুমি ওদের কাছে ছোট হবে না, আমি থাকতে আমার বোনের কিচ্ছু হবে না। তিশা ওর নানা ভাইয়ের সাথে লিয়ার কেবিনে আসে। লিয়া কাঁদছে আর একটা নার্সকে ধরে মারছে। তিশা গিয়ে লিয়ার হাত থেকে নার্সটাকে ছাড়িয়ে নেয়। আপনি, এই নার্সটা আমাকে ইনজেকশন দিয়েছে আর বলেছে আরও দেবে। লিয়া, ইনজেকশন দিলে তুমি ঠিক হয়ে যাবে। না, আমি ইনজেকশন দেব না, ইনজেকশন দিলে আমার মাথা চুল পড়ে যাবে, আমি চুল পড়তে দেব না। নার্স বলে, লিয়া তুমি খুব ভালো মেয়ে, তোমার চুল পড়বে না। কে বলেছে ইনজেকশন দিলে চুল পড়ে? লিয়া গোল গোল চোখে নার্সের দিকে তাকায়। নার্স ভয়ে ঢোক গিলতে থাকে। লিয়া, তুমি নার্স আপুকে সরি বলো। সরি, ইটস ওকে, বাট তোমার চুল অনেক সুন্দর। তুই আবার আমার চুলে নজর দিচ্ছিস? দাঁড়া শুধু। পালিয়ে যায় নার্স। তোকে এসব কথা কে বলে? নজর দিলে চুল পড়ে যায়, ইনজেকশন দিলে পড়ে। আমার বান্ধবীরা বলে। আপনি, তুমি তো জানো আমি আমার চুলকে কতটা ভালোবাসি। সেটাই তো বেশি ভয়, অপারেশন করলে তো মাথার চুল থাকবে না, তখন কি করবে? মনে মনে বলে। আপনি, আমি স্কুলে যাব। আজ যেতে হবে না, আজ আমরা ঘুরবো, মজা করব। নানা ভাই, শপিং মলে একটা বড় টেডি বিয়ার নতুন আসছে, আমাকে কিনে দেবে? ওকে দিব নানা ভাই, চলো সব ফর্মালিটি পূরণ করে দিয়ে আমরা যাই। লিয়া, তিশা ও নানা ভাই মিলে সারাদিন ঘুরে বেড়ায়। লিয়াকে বড় টেডি বিয়ার কিনে দেয়। লিয়া সেটা নিয়ে বাড়িতে আসে তিশার সাথে। বাড়িতে ঢুকতেই আনিস রহমান কড়া গলায় দুজনকে দাঁড়াতে বলে। দুজনে দাঁড়িয়ে যায়। কোথায় গিয়েছিলে? লিয়াকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। লিয়া মামুনি, ঠিক আছো তো? কেন, আমাকে ঠিক দেখে কি খুশি হতে পারছেন না?
হাতে ওটা কি? এত দামি টেডি বিয়ার কে কিনে দিল? তিশা কিছু বলার আগে লিয়াই উত্তর দেয়, নানা ভাই কিনে দিয়েছে। তুমি তো দিবে না? আমি তোমার কাছে টেডি বিয়ার কিনতে চেয়েছিলাম, তুমি কি বলেছিলে তোমার টাকা নেই, কিন্তু ওই দিন ওই ডাইনিটাকে স্বর্ণের চেন কিনে এনে দাও। শুধু আর 3 বছর, তারপর আমরা তোমাদের সাথে থাকবো না। লিয়া রুমে চলে যায়। বাবা, ডক্টর বলেছে ওকে হাসি খুশি রাখতে সব সময়, না হলে ওকে বাঁচানো যাবে না। তাই ও যাই খুশি করুক, তুমি কিছু বলো না, আমি হাত জোর করছি। আর আপনি সাহেলা বেগম বারবার আমার মায়ের অধিকার নিয়ে লিয়ার সামনে যাবেন না। তিশা চলে গেলে সাহেলা বেগম চোখের পানি মোছে। আনিস রহমান তার কাঁধে হাত রাখে। কষ্ট পেও না, ওরা তো এমনই। জীবনের এই চোরাবালিতে আমাদের সুখ নেই। আমি কষ্ট পাইনি, আমার জন্য আজ আমার মেয়েটা অসুস্থ হলো। সকালে ওদের নাস্তা করার কথা বললে এমন হতো না। ওরা একদিন ঠিকই তোমাকে মেনে নেবে, তোমার ভালোবাসা বুঝতে পারবে। হ্যাঁ, সেই আশায় বসে আছি। আনিস রহমানের 2 বোন রাতে আসে লিয়াদের বাড়িতে। শায়লা বেগমকে দেখে নাক সিটকায়। বোনেদের দেখে আনিস রহমান এগিয়ে আসে। ভালো আছিস তোরা আপা? বড় ফুপি বলে, আছি। তিশা আর লিয়া কই? ওদের রুমে আছে, বই পড়ছে। ছোট ফুপি বলে, তোমাকে কে জিজ্ঞেস করেছে? আমরা আমাদের ভাইকে জিজ্ঞেস করেছি। তুলি বলে, মা, আমি নদী নুপুর যাই। যা। তুলি আর নদী বড় ফুপির মেয়ে, আর নুপুর হলো ছোট ফুপির। সবগুলো মায়ের মতন হয়েছে, বদমাশের হাড্ডি। ওরা রুমে গিয়ে দেখে লিয়া বড় টেডি বিয়ারকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে, আর তিশা ওর চুলে বিলি কেটে দিচ্ছে। ওরা লিয়া টেডি বিয়ার দেখে সেটা লিয়ার কাছ থেকে কেড়ে নিতেই লিয়া জোরে চিৎকার করে কেঁদে ওঠে ঘুম থেকে। তিশা বলে, তুলি, এটা কি করলি? ওর কাঁচা ঘুম ভাঙালি? ও টেডি বিয়ার ওকে দিয়ে দে। এটা অনেক সুন্দর, এটা আমি নেব। লিয়ার চিৎকার শুনে সবাই রুমে আসে। আমার টেডি বিয়ার আমাকে দাও। নদী বলে, না, আজ থেকে এটা আমাদের। কত দামি টেডি বিয়ার। বড় ফুপি এসে তুলি আর নদীকে একটা করে থাপ্পড় মারে। বড় ফুপি টেডি বিয়ার নিয়ে লিয়াকে দেয়। মামনি, ওদের মাফ করে দাও, ওরা ছোট, বোঝেনি। বুড়িকে বলে কি না ছোট, এরা তো সবাই আপুনির বড়। তিশা বলে, ফুপি কেমন আছো? ভালো আছি আমরা। তবে লিয়ার কি হয়েছে, আজ এভাবে কথা বলছে যে? ফুপি, ও অসুস্থ তাই। তোমার নানা ভাই এটা কিনে দিয়েছে কি? আজকেই দিয়েছে। তোমরা ঘুমাও, কালকে কথা হবে। তুলি আর নদী বাংলা প্যাঁচের মতন মুখ করে দাঁড়িয়ে আছে। ওদের টেডি বিয়ারটা খুব পছন্দ হয়েছে। পরদিন সকালে তিশা আর লিয়া ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ লিয়ার ক্লাস টেস্টের পরীক্ষা আছে। দুজনে রিকশায় চড়ে যাওয়ার পথে পিছন থেকে একটা বড় গাড়ি এসে ধাক্কা মারে। তিশা আর লিয়া রিকশা থেকে পড়ে গিয়ে হাতে অনেক ব্যথা পায়। গাড়ি থেকে 2জন ছেলে বের হয়ে আসে। প্রথম ছেলে বলে, আপনাদের লাগেনি তো? তিশা হাতে কম আঘাত পেয়েছে, লিয়ার হাত অনেকটা কেটে গেছে। লিয়া, তোর হাত থেকে রক্ত ঝরছে অনেক, দাঁড়া, ওড়না দিয়ে বেঁধে দিচ্ছি। তিশার ওড়না দিয়ে লিয়ার হাত বেঁধে দিতে গেলে লিয়ার বারণ করে। লিয়া বলে, আপনি ওড়না দিয়ে আমার হাত বেঁধে দিলে বকাটে ছেলেরা তোমাকে বাজে কথা বলবে। প্রথম ছেলেটি বলে, হ্যালো, আপনার কোথাও লাগেনি তো? তিশা উঠে ছেলেটাকে থাপ্পড় মারে। দেখতে পাচ্ছেন আপনার জন্য আমার বোনের কি হয়েছে? দ্বিতীয় ছেলে বলে, সরি আপু, টাকা দিচ্ছি, চিকিৎসা করে নেবেন। তিশা ওই ছেলেটাকেও থাপ্পড় মারে। আজ ওর পরীক্ষা আছে, কিভাবে এখন পরীক্ষা দেবে বলতে পারেন? টাকার গরম দেখাবেন না সবাইকে। লিয়া, চল। লিয়া উঠতে গিয়ে ওর চুল খুলে যায়। ওরা অবাক হয়ে দেখে একটা পিচ্চি মেয়ের এত বড় চুল হয় কি করে। তিশা লিয়াকে নিয়ে বাড়িতে আসে। ওনার এক পাশ দিয়ে লিয়ার হাত চেপে ধরেছে। সাহেলা বেগম দৌড়ে আসে। জরি, স্যাভলন আর তুলো নিয়ে আয় তো। সাহেলা বেগম দৌড়ে গিয়ে নিয়ে আসে। সেটা দেখে বড় ফুপি বলে, এবার কি হবে? লিয়াকে মারতে মরিচের গুঁড়ো হয়তো স্যাভলনের সাথে মিশিয়ে এনেছে। সৎ মা তো। নিশা তো কত ভালো ছিল, কত ভালোবাসতো মেয়েদের, আর এখন কি না ওদের এভাবে জ্বালায়। তিশা অন্য একটা স্যাভলন নিয়ে আসে। সবে তো শুরু সাহেলা, বলেছিলাম না তোকে সুখে সংসার করতে দেব না। দেখ এবার কি করি। খুব ভালোবাসিস না ওদের, এবার দেখ এরা কিভাবে তোকে অপমান করে। লিয়াকে রুমে নিয়ে গিয়ে তিশা বেডে শুয়ে দেয়। তুই এখানে থাক, আমি তোর জন্য স্যুপ বানিয়ে আনছি। তিশা চলে গেলে বড় ফুপি আর ছোট ফুপি লিয়ার কাছে আসে। বড় ফুপি বলে, খুব লেগেছে মা? না, একটু কেটে গেছে। আজ যদি তোর মা বেঁচে থাকতো তবে এমন হতে দিত না, কত কষ্ট পেত। সাহেলা তো তোদের দেখতেই পারে না, সৎ মা তো, ওর নজর থেকে তোর মাই বাঁচতে পারলো না। তোরা সবসময় সাবধানে থাকবি। কি বলতে চাইছো তোমরা? মাকে কেউ ইচ্ছে করে মেরেছে? কি আর বলবো, তোকে সত্যিটা এতদিন গোপন করে রেখেছিলাম। আজ না বললে এরা তোদের মেরে ফেলবে।
লিয়া অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। কি বলতে চাইছে এরা, তার কিছুই মাথায় ঢুকছে না। তোর মা তোকে নিয়ে যেদিন তোর নানা ভাইয়ের বাড়িতে যাচ্ছিল, সেই গাড়িতে করে সেটার ব্রেক ফেল করিয়ে দেওয়া হয়েছিল যাতে নিশা আর তুই মারা যাস, আর তিশাকে বিষ দিয়ে মারতো। কিন্তু তুই বেঁচে গেলেও নিশা বাঁচেনি। মাকে উনি কেন মারবেন? ভালোবাসার জন্য। মা তোর বাবাকে সাহেলা বেগম ভালোবাসতো। নিশার সাথে আমরা বিয়ে দিয়েছিলাম, তাই মানতে পারেনি। তোর বাবা সব জেনেও সাহেলাকে কিছু বলেনি, বরং অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। নিশা মারা যাওয়ার পর জানতে পারে যে তোর মা মারা গেলে 20 কোটি টাকা তার পরিবার পাবে। টাকা তোলার জন্য ব্যাংকে আনিস আর সাহেলা যায়, কিন্তু তোর মা এটা উইল করে রেখে গেছে, তোর 18 বছর বয়স না হলে টাকা ব্যাংকের লোকেরা দেবে না। ওই টাকা পাওয়ার জন্যই তোদের এখন বাঁচিয়ে রেখেছে। লিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। শুধু কি তাই, ওরা টাকা পেলে তোদের মেরে ফেলবে? ওই মহিলার তো কোনো সন্তান নেই। কে বলেছে নেই? সাহেলার আগে একবার বিয়ে হয়েছিল, সেখানে একটা ছেলেও হয়েছে। তোর বাবাকে পাওয়ার জন্য শুধু ওকে ছেড়ে দিয়ে এখানে আছে। নয়ন নাম, এই নে ঠিকানা। এটা তো কলেজের নাম। ওই কলেজের হোস্টেল থেকেই পড়াশোনা করে, তোর বাবা মাসে মাসে টাকা পাঠায়। ও, এই জন্য এতদিন পড়ালেখার জন্য টাকা চাইতাম। বাবা বলতো অভাবের সংসার, নানা ভাই মাসে মাসে আমাদের জন্য টাকা পাঠায়। আমরা তাহলে আসি, এখন তুই বিশ্রাম নে। ফুপিরা চলে গেলে লিয়া ভাবতে থাকে কি করবে ও। পরদিন লিয়া কাউকে না জানিয়ে ওর নানা ভাইয়ের বাড়িতে একা চলে যায়। আনিস রহমানের মতন ছোট বাড়ি নয়। লিয়া কলিং বেল বাজালে এক মধ্যবয়স্ক নারী দরজা খুলে দেয়। মহিলাটা দেখতে মোটামুটি সুন্দর। লিয়া লুকিয়ে লুকিয়ে ওর নানা ভাইয়ের সাথে দেখা করতে অফিসে যেত, বাড়িতে আসেনি। কখনো কখনো লিয়ার নানিমাও যেত স্কুলে দেখা করতে। আজ লিয়া অফিসে গিয়ে জানতে পারে ওর নানা ভাই আজ অফিসে আসেনি, তাই ম্যানেজারের কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়ে চলে আসে। লিয়াকে দেখে মহিলাটা অবাক হয়ে যায়। মায়াবী মুখ দেখে এক নিমেষে ভালোবেসে ফেলে। কাকে চাই? এটা আশরাফুল রহমানের বাড়ি না? হ্যাঁ, তুমি কে? আমি লিয়া, ওনার সাথে দেখা করতে চাই। উনি তো বাড়িতে নেই। বাড়িতে নেই, ওনার স্ত্রী তো আছে, ওনার সাথে দেখা করলেও হবে। এসো ভেতরে। লিয়া ভিতরে ঢুকে ওর নানিমাকে দেখে জড়িয়ে ধরে। মহিলাটা অবাক হয়ে তাকিয়ে থাকে। লিয়া, এসেছো নানু ভাই? তোমাদের জন্য খুব চিন্তা হয়। নানিমা কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? তিশা কই? আপনি বাড়িতে, আমি একাই কাউকে না জানিয়ে চলে এসেছি। অফিসে গিয়ে জানতে পারলাম নানা ভাই অফিসে যায়নি, তাই ঠিকানা নিয়ে চলে আসলাম। তোমার নানা ভাই জরুরি কাজে বাইরে গেছে, আর তুমি একা আসতে গেলে কেন? পথে যদি কোনো বিপদ হতো? হাতে কি হয়েছে? একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেব বলো তো নানিমা? কালকে স্কুল যাওয়ার পথে আমি আর আপু রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম, একটা গাড়ি এসে ধাক্কা মারলে তখন কেটে গেছে, এজন্য একা বের হতে মানা করি। বেশি লাগেনি তো? না নানিমা, একটু কেটে গেছে। মহিলা বলল, মা, এই মেয়ে তোমাকে নানিমা কেন ডাকছে? কে ও? নিশার ছোট মেয়ে লিয়া। লিয়া তোমার খালামণি ঈশা। লিয়া? তিশাকে দেখেছিলাম, কিন্তু লিয়াকে তো দেখেছিলাম যখন নিশা মারা যায়। এরপর আমরাও বিদেশে চলে যাই, 2 দিন হলো ফিরেছি। এমন সময় দুটো ছেলে বাড়িতে ঢোকে। লিয়া দেখেই চিনতে পারে এরা কালকের সেই বেয়াদব ছেলে। নানিমা, এই সেই ছেলেগুলো যাদের গাড়ি ধাক্কা দিয়ে আমাদের এই অবস্থা হয়েছিল। নানা ভাইকে বলে এদেরকে মেরে তক্তা বানিয়ে দাও। আচ্ছা, এদের কান মলে দেব। এরা তোমার খালামণির ছেলে, জিশান আর হিমেল। ওদের মাফ করে দাও মামনি, আমি ওদের বকা দিয়ে দেব। হিমেল বলল, মা, এ লিয়া তোমার নিশা খালামণির ছোট মেয়ে। ও, তাহলে ওর সাথে কাল তিশা ছিল? আমার আপনই ছিল। লিয়া, তোমার বাবা তোমার এখানে আসার কথা জানলে তোমাদের 3 বছরের জায়গায় সারা জীবন নিজের কাছে রেখে দেবে। আদালতের রায় ছিল এটা, তোমার বাবা হওয়ার অধিকারে তোমাদের নিজেদের কাছে রাখতে পারবে। কিন্তু তিশা আমাদের কাছে তোমাকে নিয়ে থাকতে চাইতো, এজন্য আদালত তোমাদের বয়স 18 হলে আমাদের কাছে থাকতে পারবে এটা রায় জানায়। আমরা তোমাদের সাথে এমনি দেখা করতে পারবো, কিন্তু আমাদের বাড়িতে তোমরা কেউ আসলে তোমাদের ওপর থেকে আমাদের সব অধিকার চলে যাবে। নানিমা, আমি জানি সব। নানিমা, তোমরা আমাকে এটা কেন বলনি? গাড়ি কেউ ব্রেক ফেল করিয়ে মাকে মেরে ফেলেছে, জানতে তুমি? লিয়ার কথা শুনে সবাই আঁতকে ওঠে। এসব তোমাকে কে বলেছে? ফুপিরা বলেছে। খালামণির কাছে এসে লিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। এসব এখন থাক মামনি, এখন সে সময় আসেনি এসব বলার। সময় হলে সব বলবো আমরা। এখন চুপ করে থাকবে। বলো এখন কি খাবে? আজ কিছু খাবো না খালামণি, দেরি করে বাড়িতে গেলে সন্দেহ করবে। কিন্তু খালি মুখে যাবে?
নানিমা, যেদিন তোমাদের কাছে ওখান থেকে একেবারে চলে আসবো সেদিন খাবো। ঠিক আছে, আর সেদিনের নিশাকে দেওয়া কথা আমি রাখবো, আমার পুত্রবধূ বানিয়ে। মানে? খালামণি বলে, কিছু না, এমনি বললাম, ওদিন জিশান আর হিমেলের বিয়ে দেব। ও, এই রে, এখনই মুখ ফসকে বেরিয়ে গেছিল। আর মাত্র 3 বছর, তারপর তিশাকে জিশানের সাথে আর লিয়াকে হিমেলের সাথে বিয়ে দেব। জিশান আর হিমেল ছোটবেলা থেকে তিশা আর লিয়াকে পছন্দ করে। এবার শুধু ওদের দুজনের মতামত জানলেই হবে। আজ আমি আসি, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। বাবা যদি দেখে? বাড়ি থেকে একটু দূরে নামিয়ে দেব। লিয়া, যাও হিমেলের সাথে, পথে তাহলে বিপদ হবে না। চলো। ওকে, চলুন। আসি নানিমা, আসি খালামণি। লিয়া, তোমার আপুর ফোন নাম্বার দাও। নানা ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন ভাইয়া। জিশান বলে, পিচ্ছি একটা, তোমাকে দেখে মনেই হয় না তুমি সেই লিয়া। চলো এবার। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম। লিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠে। হিমেল ড্রাইভ করার ফাঁকে ফাঁকে লিয়াকে দেখছিল। লিয়ার কপালে আসা ছোট ছোট চুলগুলো হিমেল এক হাত দিয়ে কানের পিছনে গুজে দেয়। বাড়ি থেকে দূরে লিয়াকে নেমে পড়তে চাইলে হিমেল হাত ধরে টেনে ধরে। হিমেল বলে, লিয়া, কালকের জন্য সরি। লিয়ার যে হাত কেটে গিয়েছে ব্যান্ডেজের ওপর চুমু দিয়ে দেয়। ইটস ওকে ভাইয়া। নো ভাইয়া, তুমি আমাকে নাম ধরে ডাকবো। পারবো না। কাল থেকে তোমাকে স্কুলে নিয়ে যাব, রেডি থেকো। শখ তো, যাব না আমি। লিয়া চলে যায়। হিমেল মুচকি হেসে চলে যায়। লিয়া কোথায় গিয়েছিল জানতে চাইলে লিয়া বলে, ওর বান্ধবীর বাড়িতে গিয়েছিল। শুধু তিশাকে সব বলে। হিমেল আর জিশানের ব্যাপারেও বলে। তিশা আগে থেকে জানতো ওর আর জিশানের বিয়ে ঠিক করেছে, কিন্তু আদালতের মামলার রায় হওয়ার পর থেকে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকেলবেলা লিয়াকে ওর বাবা ডাকে। লিয়া, তোমার সামনে পরীক্ষা। তিশা একা তোমাকে পড়াতে পারবে না, তাই তিশার কথা মতো একজন টিচার তোমার জন্য রেখেছি, যে তোমাকে ভালো পড়াবে। লিয়া দেখে হিমেল। লিয়া হাঁ করে তাকিয়ে থাকে। তিশার দিকে তাকালে তিশা ইশারায় চুপ থাকতে বলে। হিমেল, তুমি কবে থেকে পড়াবে? আজ থেকেই আঙ্কেল। লিয়া, চলো তোমার পড়ার রুমে। লিয়া চলে যায়। তিশাকে একপাশে হিমেল ডেকে আনে। ধন্যবাদ তিশা। হয়েছে, আগে ওর মন জয় করো। মনে রেখো, শুধু 3 বছর আছে, আর খেয়াল রাখবে তোমার পরিচয় যেন কেউ না জানে। ওকে। হিমেল রুমে গিয়ে দেখে লিয়া বই নিয়ে পড়তে বসেছে। চুলগুলো ছেড়ে দেওয়া, তাই মা চুলগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। লিয়ার সেদিকে মন নেই, ও নিজের মতন বই পড়ছে। হিমেল লিয়ার দিকে 1 পা 2 পা করে এগিয়ে যায়। তখন সাহেলা বেগম রুমে ঢোকে নাস্তা নিয়ে। লিয়া সাহেলা বেগমকে দেখে বিরক্ত বোধ করে। মা, তোমাদের জন্য নাস্তা বানিয়ে আনলাম, খেয়ে নিও। নিয়ে যান সব, আমরা খাবো না। বাবাকে বলবেন আমার 20,000 টাকার দরকার, কালকে যেন টাকা পাই। এত টাকা কোথায় পাবো? ও, নয়নের জন্য আপনাদের কাছে টাকা থাকে আর আমার জন্য নেই। মা, তুমি এসব কি বলছো? মানছি নয়ন আমার সন্তান, কিন্তু ওকে আমরা টাকা দিই না। এসব কথাই আমার মন গলবে না। আমার টাকা চাই তো চাই, নয়তো মামলা তুলে নিন, আমি নানা ভাইয়ের কাছে চলে যাব। লিয়া, শান্ত হও। ঠিক আছে, আমি তোমার বাবাকে টাকার কথা বলবো। সাহেলা বেগম চলে গেলে হিমেল লিয়াকে পড়াতে বসে। লিয়া মনোযোগ সহকারে বই পড়ে, আর হিমেল লিয়াকে দেখতে ব্যস্ত। লিয়া বুঝতে পেরে বলে, আমাকে এত দেখতে হবে না, আমি অত সুন্দর না। হিমেল লিয়ার কথা শুনে চোখ নিচে নামিয়ে নেয়। পরের দিনই সাহেলা বেগম নিজের গহনা বেচে 20,000 টাকা দেয়। লিয়া টাকাটা এতিমখানায় দিয়ে দেয়। প্রতিদিন লিয়াকে হিমেল পড়াতে আসে। তুলি, নদী ও নূপুর হিমেলকে দিকে ফিদা হয়ে গেছে। লিয়াকে পড়াতে বসালে কোনো না কোনো অজুহাতেই লিয়ার রুমে আসে। হিমেল সেটা বুঝতে পেরে তিশাকে বলে দেয়। তিশা ওর বাবাকে বলে সব লিয়ার পড়াশোনার ক্ষতি হবে বলে আনিস রহমান ওর বোনেদের বাড়িতে পাঠিয়ে দেয়। লিয়ার এসএসসি পরীক্ষায় হিমেল সেন্টারে নিয়ে যায়। তিশা আর জিশান এখন অনেকটা ঘনিষ্ঠ। লিয়া রুমে গিয়ে নিজের সিটে বসে পড়ে। লিয়ার পাশে একটা ছেলে বসেছে। ছেলেটা বলল, আমি ইমন, তুমি কে? লিয়া আমার নাম। তুমি আমাকে একটু পরীক্ষায় দেখিও, আসলে আমি তেমন একটা পারি না। লিয়া পরীক্ষায় ছেলেটাকে যতটুকু পারলো হেল্প করে পরীক্ষা শেষে রুম থেকে বের হয়। আনিস রহমান আগে থেকে লিয়াকে নেয়ার জন্য সেন্টারে আসে। লিয়াকে দেখে এগিয়ে আসে। মা, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, আমি আমার নানা ভাইয়ের সম্মান রাখবো। আনিস রহমান লিয়ার কথা শুনে দুঃখ পায়। লিয়া তার সম্মানের কথা ভাবে না, তার নানা ভাইয়ের সম্মানের কথা ভাবে। লিয়া প্রত্যেকটা পরীক্ষা ভালোভাবে দেয়। লিয়ার পরীক্ষা যতদিন ছিল সাহেলা বেগম লিয়ার জন্য ততদিন উপোস রেখেছিল, যাতে লিয়ার যেন পরীক্ষা ভালো হয়। লিয়া সব সময় সাহেলা বেগমকে ইগনোর করে চলে। রেজাল্ট বের হলে লিয়া গোল্ডেন A+ পায়। লিয়ার নানিমা আর নানা ভাই খুব খুশি হয়। সাহেলা বেগম নিজের জমানো টাকা দিয়ে কিছু ছাত্রদের খাওয়ায়। লিয়ার বান্ধবীর সাথে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে কিছু মানুষদের দেখতে পায়।
তিশাও ছিল সেখানে। একটা মহিলা লিয়াকে সস্নেহে পাশে বসিয়ে নেয়। বাহ, খুব সুন্দর তো তুমি, ঠিক তোমার আপুর মতন। তুমি নাকি গোল্ডেন পেয়েছো? কিন্তু আপনারা কে? আপনাদের তো চিনলাম না। তিশাকে দেখতে এসেছে। মানে কি এসবের? আপনার সাহস তো কম না? ভুলে যাবেন না, আদালতের রায় অনুসারে আপুনির ওপর আপনাদের কোনো হক নেই। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন নানা ভাইয়ের। এসব কি হচ্ছে? মেয়ে মায়ের সাথে এমন ব্যবহার করছে? আন্টি, আপনারা চলে যান। উনি আমার মা নন, সৎ মা, যে কিনা আমার বাবাকে পাওয়ার লোভে আমার মাকে খুন করেছে। ছি ছি ছি, আমরা কত ভালো মনে করেছিলাম। আর সাহেলা কিনা এমন না জানি এই অনাথ মেয়েদের ওপর কত অত্যাচার করে। ছেলেপক্ষ চলে গেলে তিশার হাত ধরে টেনে লিয়া রুমে নিয়ে যায়। আনিস রহমান লিয়াকে বকতে গেলেও সাহেলা বেগম মানা করে। লিয়াকে বকো না, ভুলে যাবে না, ডক্টর ওকে হাসি খুশিতে রাখতে বলেছে। ওদের এত ভালোবাসো তুমি আর ওরা। আমি ওদের মা, এটা ওরা মেনে নেবে কিনা সেটা ওদের ব্যাপার। আমি আমার মেয়েদের খুব ভালোবাসি, ওদের কিছু হলে আমি বাঁচবো না। এটা যদি ওরা বুঝতো। লিয়া তিশাকে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আপনি, তুমি ওদের কথা শুনে ছেলের সামনে কেন গিয়েছিলে? জিশান ভাইয়াকে ধোকা দেবে? লিয়া, আমি শুধু। বলো আপনি, ওই ডাইনি মাটিকে তুমি মেনে নিয়েছো? না, মানিনি। তাহলে কেন তুমি ওদের কথা শুনেছিলে? জিশান ভাইয়ার কি হতো ভেবে দেখেছিলে? কি হতো? জিশানের বাবা আমাদের মায়ের খুনি, আমাদের অনাথ করেছে, সে এখন জেলে আছে। জিশান আর হিমেলের সাথে কথা হয়েছে। ওরা কি ওদের বাবার ব্যাপারে কোনোদিন বলেছে কোথায় ওদের বাবা থাকে? লিয়া তিশার কথা শুনে অবাক হয়ে যায়। এই জন্য সেদিন ওর নানিমা আর খালামণি বিষয়টাকে এড়িয়ে গিয়েছিল। লিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ে। তিশার আগের মাথায় এসব বলে নিজের মুখে হাত দেয়। লিয়ার মাথা ব্যথা বেশি শুরু হলে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে লিয়ার নানা ভাই ডক্টর এনে লিয়ার অপারেশন করায়। লিয়ার রক্তের গ্রুপের সাথে কারোর গ্রুপ মেলে না, শুধু সাহেলা বেগমের ছাড়া। আমার রক্ত নিন যত দরকার, এত রক্ত দিলে আপনার প্রাণ চলে যেতে পারে, আমরা নেব না। আমার মেয়ে না বাঁচলে আমি বাঁচব না, আপনি নিন রক্ত। ডক্টর সাহেলা বেগমের কথা ফেলতে না পেরে বলে, ঠিক আছে চলুন। সাহেলা বেগম রক্ত দিলে লিয়ার অপারেশন হয়। ডক্টর ওটি থেকে বেরিয়ে সবাইকে জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে। সবাই খুব খুশি হয়, কিন্তু কেউ জানে না কে রক্ত দিয়েছে লিয়াকে। লিয়ার জ্ঞান ফিরে আসলে একজন নার্স বলে, ভাগ্য গুণে মা পেয়েছো তুমি, এমন মা আর কয়জনের আছে? তোমাকে রক্ত দিতে গিয়ে তোমার মা মৃত্যুবরণ করেছে। এসব কি বলছেন? আমার মা বেঁচে নেই, অনেক আগেই মারা গেছে। লিয়া, আমি সাহেলা বেগমের কথা বলছি। লিয়া নিস্তব্ধ হয়ে বসে থাকে। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? উনি কোথায়? মা আর নেই লিয়া। কয়েক বছর পর। লিয়া সাহেলা বেগমের স্মৃতির পাশে বসে আছে। মা, আজ আমি একজন বড় ডক্টর, বাবাকে ছেড়ে আমরা কেউ চলে যাইনি। মা, তোমার নামে আমি হাসপাতাল খুলেছি। মা, তুমি উঠবে না? ও মা, দেখো না, আমি মানছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। লিয়াকে হিমেল জড়িয়ে ধরে। এই কয়েক বছর এমন কোনো দিন বাদ নেই তুমি এখানে আসো না। লিয়া, তোমার মা উপর থেকে সব দেখছে। মাকে বলো না ফিরে আসতে, আমি নিজে মায়ের চিকিৎসা করব। তুমি জানো, মায়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল, তবুও চিকিৎসা না করে গহনা বেচে আমাকে টাকা দেয়। আর আমি স্বার্থপর ছিলাম। নয়ন বলে কেউ ছিল না। মা মিথ্যে কথা বলেছে, কারণ আমাকে রাগাতে চায়নি। মাকে বলো ফিরে আসতে, যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। হিমেল লিয়াকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। দূরে তিশা দাঁড়িয়ে চোখের পানি ফেলে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।